আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরো জুড়ে যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ঘিরে ফেলেছে মুসলিম শক্তিধর দেশ। ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র হামলার শিকার হচ্ছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার ইরাক সীমান্তে বিতর্কিত S-400 মোতায়েন করেছে তুরস্ক। এরপর জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত। এরপর জানাবো এবার পাকিস্তানের উপর চটেছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ইইউ এর নিষেধাজ্ঞা নিয়ে কড়া জবাব ইরান। এদিকে উত্তর গাজায় আবারও ইসরায়েলের গোলাবর্ষণ এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় এক গণকবরেই মিলল ৩০০ লাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। ফিলিস্তিনকে বাঁচানোর জন্য বা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য হামাস যোদ্ধারা প্রথমে ফিলিস্তিনের কলিজায় ঢুকে হামলা চালায়। ওই একদিনের হামলায় ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলি ১২০০ সেনাকে খতম করে দেয়। ২৫০ বা ৪৯ জনের মতো জিম্মি করে নেয়। এরপর থেকেই শুরু হয় বিশ্বযুদ্ধ। ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহকে নির্মূল করার জন্য একের পর এক হামলা চালায়। গাজায় ভয়াবহ অভিযান চালায় ইসরায়েল। একটি হসপিটালকে ঘিরে ফেলে এবং তারা বলে যে এখানে হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধারা অবস্থান করছে। এটাকে কেন্দ্র করে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ঝাঁকে ঝাঁকে মুসলিম ফিলিস্তিনিদেরকে হত্যা করে। নিরস্ত্রী ফিলিস্তিনিদের হত্যা করে তাদেরকে মাটি চাপা দিয়ে গণকবর দেয়। আর এমনই গণকবর বর্তমানে ভেসে উঠছে গাজা জুড়ে। তবে ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে আর পরাজিত হবে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েল গাজার সেই আল সেফা হাসপাতাল থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। একের পর এক ঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইতোমধ্যেই ইসরায়েলের গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছে। ইসরায়েলের শত শত সেনা প্রতিদিনই খতম হলেও তারা সঠিক সংবাদ প্রকাশ করছে না। তবে হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধারা তাদের ক্ষয়ক্ষতি প্রকাশ করছে। আর ইতোমধ্যেই ইরান ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে। ইরানের পর এইবার খেপে গেছে তুরস্ক। আর রক্ষানায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলে। ইরানতে বিতর্কিত S-400 মোতায়েন করেছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির মধ্যেই রাশিয়ার বিতর্কিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক। খুব শিগগিরই ইরাক সীমান্তে এগুলো মোতায়েন করা হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK এর বিরুদ্ধে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার তথ্য উঠে এসেছে তুর্কি গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আঙ্কারার এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আরো জটিল পরিস্থিতি তৈরি করবে। তুরস্কের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের অর্থ হবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধেই মস্কোর অস্ত্র ব্যবহার। ২০১৯ সালে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে S-400 নেয় তুরস্ক। প্রতিরক্ষা ব্যবস্থাটি কিনতে তুরস্ক রাশিয়ার সঙ্গে আনুমানিক $2.5 বিলিয়ন চুক্তি করে। তবে আঙ্কারার আরো বেশি খরচ হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হয় S-400 কে। প্রতিরক্ষা ব্যবস্থাটি এমনভাবে তৈরি, এটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপ্রত্যাশিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতেও সিদ্ধান্তটি নেওয়া হয়, যে কারণে তুরস্কের S-400 ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় থাকে ন্যাটো। এদিকে তুরস্ক S-400 মোতায়েন করতে যাচ্ছে এমন খবরের কারাকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সরবে না বলে সাফ জানায় তুরস্ক। অনেক বিশ্লেষক মনে করছেন, তুরস্কের এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল করে তুলবে। ইসরায়েল ইরান সংঘাতের জেরে নিজেদের নিরাপত্তার যুক্তি দিয়েও এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের চেষ্টা করবে আঙ্কারা। এছাড়া PKK এর পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে মনে করা হয়। এদিক থেকে ইরাক সীমান্তে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে তুরস্কের S-400 মোতায়েন হবে এই অঞ্চলে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধেই মস্কোর অস্ত্র ব্যবহার। এতে অঞ্চলটির পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কা রয়েছে। ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত। লেবাননে মঙ্গলবার ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত এক যোদ্ধা নিহত হয়েছে। গাড়িতে করে যাওয়ার সময় সে এই হামলার শিকার হন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হতে দেখা যায়। এপির এক সাংবাদিক জানান, সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উপকূলীয় তায়ার নগরীর কাছে আবু আল আসওয়াদ এলাকায় সর্বশেষ এই হামলার ঘটনা ঘটে। সূত্রটি এপিকে জানায়, নিহত যোদ্ধা
হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রকৌশলী ছিলেন। লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এফপির এক সাংবাদিক জানান, এই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবরে বলা হয়, হিজবুল্লাহর সাম্প্রতিক সময়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে। রোববার সন্ধ্যায় তারা ইসরায়েলি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে। এপির পরিসংখ্যান অনুযায়ী গত 7 অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 377 জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা, তবে নিহতদের মধ্যে 70 জন বেসামরিক নাগরিকও রয়েছে। এদিকে ইসরায়েল বলছে, তাদের দেশের সীমান্তে হিজবুল্লাহ গ্রুপের বিভিন্ন হামলায় ইসরায়েলের 11 সেনা ও 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এবার চানের উপর চটেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইতিমধ্যে দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য জোরদারে বিভিন্ন ইস্যুতে 8টি চুক্তি স্বাক্ষর হয়েছে ইসলামাবাদ ও তেহরানের মধ্যে। তবে মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন। খবর জিও নিউজের। মঙ্গলবার 23 এপ্রিল এক বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসায়িক চুক্তি করার আগে তাদের মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে ওই মুখপাত্র বলেছেন, পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার ও দেশটিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ হলো যুক্তরাষ্ট্র। আমরা গত 20 বছর ধরে পাকিস্তানের সবচেয়ে বেশি বিনিয়োগকারী। পাকিস্তানের অর্থনৈতিক সাফল্যের সঙ্গে আমাদের দুই দেশের স্বার্থ জড়িত। আমরা আমাদের এই অংশীদারিত্ব অব্যাহত রাখব। তবে তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির কারণে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। এমনকি বিশ্বে ইরানের অবস্থানের কারণে মার্কিন নিষেধাজ্ঞার আরোপের সম্ভাবনার কথাও মনে করিয়ে দিয়েছেন। গতকাল সোমবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে আসেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইতিমধ্যে তিনি ইসলামাবাদের দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বৃদ্ধির উপর জোর দিয়েছেন রাইসি। নিষেধাজ্ঞা নিয়ে কড়া জবাব ইরানের। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে এ বিষয়টি জানা গেছে। মঙ্গলবার 23 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে আরো বেআইনি নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিচ্ছে। বিষয়টি দুঃখজনক। তিনি আত্মপক্ষ সমর্পণ করে বলেন, ইরান ইসরায়েলের আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। তাই ইসরায়েলকে সন্তুষ্ট করতে যুক্তরাষ্ট্রের পরামর্শ অনুসরণ করা ইউ এর উচিত হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইসরায়েল বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের কারণে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। এ বিষয়ে ইউ প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। 1 এপ্রিল সিরিয়ায় ইরান কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে 14 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান। ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 99% ঠেকিয়ে দেওয়ার দাবি করে ইসরায়েলি বাহিনী। এর কয়েকদিন বাদে শুক্রবার ভোররাতে ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এরই মধ্যে ইরানের সামরিক শক্তির লাগাম টানতে চলমান নিষেধাজ্ঞা আরো সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। শিগগিরই এ কার্যক্রম শুরুর অঙ্গীকারও করা হয়। উত্তর গাজায় আবারও ইসরায়েলের গোলাবর্ষণ। উত্তর গাজায় আবারও গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে নতুনভাবে বাস্তুচ্যুত হচ্ছে অনেক। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, উত্তর গাজার বেশ কয়েকটি এলাকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মাঝে লড়াই শুরু হয়েছে। এতে অনেক বেসামরিক নাগরিক এলাকা ছেড়ে জাবালিয়া শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে ইসরায়েলি আর্টিলারি বাইত লাহিয়া, বাইত হ্যানুইন এবং বাইত হ্যানুন ইংরেজ ক্রসিং এর আশপাশের এলাকাগুলোতে গোলাবর্ষণ করছে। তারা বাইত হানুনে হাজার হাজার ফিলিস্তিনি জলপাই, কমলা ও লেবু গাছ তুলে ফেলছে। সূত্র মিডল ইস্ট মনিটর। গণকবরে মিলল 300 লাশ। চলতি মাসের শুরুতে ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চল শহর খান ইউনিস থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইসরায়েল। তারপরই এ শহরে নাসির মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। এই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় 300 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার 22 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। খান ইউনিসের সিভিল ডিফেন্সের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলেমান বলেন, নাসির মেডিকেল কমপ্লেক্সে পাওয়া গণকবর থেকে সোমবার 73টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট 283টি মরদেহ পাওয়া গেল এই গণকবরে। তিনি অভিযোগ করে জানান যে কিছু মৃতদেহ হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে, তাদের ফাঁসির চিহ্ন রয়েছে। তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা জানা যায়নি, তবে বেশিরভাগ মৃতদেহই পচে গেছে। এর আগে খান ইউনিসের সিভিল ডিফেন্সের মুখপাত্র এবং অনুসন্ধান মিশনের প্রধান রায়েত সাকার CNN কে জানিয়েছিলেন, 7 এপ্রিল ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সদস্যদের প্রত্যাহারের পর থেকে তারা 400 নিখোঁজ ব্যক্তির সন্ধান করছেন। এ বিষয়ে মন্তব্যের জন্য CNN ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সাথে যোগাযোগ ও প্রশ্ন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। সূত্র CNN।